প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আমি খোকন কুমার দাস শঙ্কর, সহকারী অধ্যাপক শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। আজ এটা আমার অনলাইন পঞ্চম পর্বের ক্লাস, অর্থাৎ পঞ্চম ক্লাস। ইতিপূর্বে আমি তোমাদের 4টি ক্লাস করিয়েছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। আজকেও এই অধ্যায় থেকে তোমাদের জন্য আরেকটি প্রায়োগিক সমস্যা আমরা করব, এবং আজকে আমরা করব ভ্যাট সংক্রান্ত হিসাব কিভাবে লিপিবদ্ধ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে কলেজের রেগুলার ক্লাসে আমরা ভ্যাট সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা আবার পুনরালোচনা করব। ভ্যাট মূল্য সংযোজন কর, এটি বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত। এখন এই ভ্যাট আমাদের দেশে 1991 সালে প্রচলিত হয়। আসলে ভ্যাট একটু ধারণা থাকা দরকার, ভ্যাট বলতে কি বোঝায়। আসলে ভ্যাট ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় মূল্য সংযোজন কর, সংক্ষেপে VAT, বাংলায় মূসক, মূল্য সংযোজন কর। এখন এই ভ্যাট আমরা লিপিবদ্ধ করব হিসাবের খাতায় কিভাবে। হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা এটা তো জানবই, কিন্তু আসলে ভ্যাটটা কি এ সম্পর্কেও কিছুটা ধারণা থাকা উচিত। ভ্যাট বলতে বোঝায় যে সংযোজিত মূল্য কোনো উপকরণকে তৈরি পণ্যে পরিণত করে বিক্রয় করা হলে বিক্রয় করা পর্যন্ত উপকরণকে বিক্রয় করা পর্যন্ত যে পরিমাণ মূল্য সংযোজিত হয় তার উপর যে কর তাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর। আমরা বিষয়টিকে এইভাবে উপস্থাপন করতে পারি। মূল্য সংযোজন কর, লক্ষ্য করো, মূল্য সংযোজন কর সমান, লক্ষ্য করো, মোট উৎপাদন বা বিক্রয় মূল্য গুণন ভ্যাটের হার, ভ্যাট হার ব্র্যাকেট বিয়োগ মোট উপকরণ মূল্য গুণন ভ্যাট হার। তাহলে আমরা যে মূল্য পাবো এটাই হচ্ছে মূল্য সংযোজন কর। এখন যদি উদাহরণ দেয়া যায়, এক্সাম্পল ধরি, একজন সুতা উৎপাদনকারী তিনি তুলা ক্রয় করলেন, তাহলে তুলা হচ্ছে তার উপকরণ মূল্য, আর তিনি তুলা থেকে সুতা তৈরি করলেন এবং সুতা বিক্রয় করলেন, তাহলে সুতা হলো উৎপাদিত পণ্য। তাহলে তিনি যে বিক্রয় করলেন বিক্রয় মূল্য হচ্ছে এখানে বিক্রয় মূল্য। তা আমরা ধরে নিই একজন উৎপাদনকারী তিনি 50,000 টাকার সুতা থেকে 1 লক্ষ টাকার তুলা উৎপাদন করলেন, অর্থাৎ তুলা থেকে 1 লক্ষ টাকার সুতা তৈরি করে বিক্রি করলেন। সুতার বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, তাহলে সুতার বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আর তুলার ক্রয় মূল্য ছিল উৎপাদকের 50,000 টাকা। তাহলে সুতার বিক্রয় মূল্য 1 লক্ষ টাকার উপর বাংলাদেশে বিদ্যমান ভ্যাটের হার 15%। তাহলে লক্ষ্য করো, উৎপাদন বা বিক্রয় মূল্য, তাহলে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য হলো 15% বিয়োগ উপকরণ, তার উপকরণ মূল্য হলো 50,000 টাকা, তোলা, এর ভ্যাটের হার কত? 15%। তাহলে লক্ষ্য করো 1 লাখ টাকার 15% কত? 15,000 টাকা বিয়োগ 50,000 টাকার 15% 7,500 টাকা। তাহলে 15,000 থেকে 7,500 বিয়োগ করলে আমরা পাবো 7,500 টাকা। এই হলো এটা ভ্যাট। তাহলে সরকারকে ভ্যাট দিতে হবে কত? 7,500 টাকা। আবার অন্য একজন উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের সমস্ত উৎপাদিত সুতা তিনি
ক্রয় করে সেখান থেকে কাপড় তৈরি করলেন, তাহলে এটাও যদি আমরা ধরে নিই, এটা হলো প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় উৎপাদনকারী তিনি 1 লক্ষ টাকার সুতা ক্রয় করলেন এবং তিনি সেই পণ্য বিক্রি করলেন 2 লক্ষ টাকা, তাহলে তার উৎপাদিত পণ্য বিক্রয় মূল্য কত? 2 লক্ষ টাকা। এর উপর 15% ট্যাক্স, 15% মূল্য সংযোজন কর। আর তার উপকরণ মূল্য, তিনি সুতা ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা 15%, তাহলে তিনি সুতা থেকে কাপড় তৈরি করেছেন, কাপড় বুনন করেছেন, তাহলে কাপড়ের বিক্রয় মূল্য কত? 2 লক্ষ টাকা। তাহলে বিক্রয় মূল্য, উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা, তার উপর ট্যাক্স কত? ভ্যালু অ্যাডেড ট্যাক্স কত? 15%। আর তার উপকরণ মূল্য সুতা, সুতার ক্রয় মূল্য কত? 1 লক্ষ টাকা, এর উপর 15% ভ্যাট। তাহলে 30,000 টাকা বিয়োগ 15,000 টাকা, 30,000 থেকে 15,000 বাদ দিলে কত টাকা পাবো? 15,000 টাকা। তাহলে দ্বিতীয় উৎপাদনকারী তিনি ভ্যাট দিবেন কত? 15,000 টাকা। আমরা যেভাবে লিখেছি এইভাবে লিখতে পারি, অথবা আমরা সরাসরি এইভাবে করতে পারি। প্রথম উক্তটি লক্ষ্য করো, আমরা এইভাবে করতে পারি যে পণ্যের বিক্রয় মূল্য বিয়োগ উপকরণ মূল্য গুণন কি? 15%। তাহলে কত? 50,000 গুণন 15% কত? 7,500 টাকা। আমরা বিষয়টি কি এইভাবেও করতে পারি। এখানেও তাই, বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, উপকরণ মূল্য কত? বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা, উপকরণ মূল্য কত? 1 লক্ষ টাকা, 15% কত? 1 লক্ষ টাকা গুণন 15%। তাহলে 1 লক্ষ টাকার 15% কত? 15,000 টাকা। অর্থাৎ পণ্যের উৎপাদিত মূল্য বা বিক্রয় মূল্য বিয়োগ উপকরণ মূল্য। তার মানে মূল্য সংযোজিত কতটুকু হয়েছে? এখানে 1 লাখ, আর এখানে মূল্য সংযোজিত কতটুকু হয়েছে? 50,000, তার উপর কর। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা ভ্যাট সম্পর্কে ধারণা পেলাম যে ভ্যাটটা আসলে কি, মূল্য সংযোজন বিষয়টা কি, এটা আমরা আজকে বুঝলাম। এখন হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা বিষয়টা কিভাবে লিপিবদ্ধ করব সে সম্পর্কে আমরা আজকে জানব। তো লক্ষ্য করো, ভ্যাট, আমরা পণ্য দ্রব্য যখন ক্রয় বিক্রয় করি, যে সমস্ত পণ্যের উপর সরকারের ভ্যাট আরোপের বিধান রয়েছে তার উপর ভ্যাট আরোপ করতে হবে। এখন কারবার পণ্য ক্রয় করে, ক্রয় করার সময় ভ্যাট প্রদান করে, সেটা প্রদত্ত ভ্যাট। আবার কারবার বিক্রি করে, বিক্রি করার সময় ভ্যাট আদায় করে। কিন্তু এটা মনে রাখতে হবে, বিক্রি করার সময় যে ভ্যাট আদায় করে সেটা কারবারের আয় নয়, সেটা কারবারের দায়। কেননা প্রতিষ্ঠান ভ্যাট আদায় করে সরকারের পক্ষে, এই ভ্যাট আবার তাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাকে প্রাপ্ত ভ্যাট না বলে আমরা প্রদেয় ভ্যাট বলে থাকি। এখন লক্ষ্য করো কিভাবে আমরা ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট নির্ণয় করব। তাহলে শুধু ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, শুধু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকলে নিম্নরূপভাবে ভ্যাট নির্ণয় করতে হবে। শুধু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকলে, এটা বলতে কি বোঝায়? যে পণ্য ক্রয় 20,000 টাকা বা পণ্য ক্রয় 50,000 টাকা, এর উপর 15% ভ্যাট দেওয়া হলো। আবার পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা, এর উপর 15% ভ্যাট পাওয়া গেল বা 15% ভ্যাট আদায় হলো। এটা হলো শুধু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। কিন্তু কখনো কখনো বলবে ভ্যাট সহ পণ্য বিক্রয় 50,000 টাকা বা ভ্যাট সহ পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে উদ্দীপকে ক্রয় শুধু ক্রয় না শুধু বিক্রয় বলা আছে, না ভ্যাট সহ ক্রয় ভ্যাট সহ বিক্রয় বলা আছে, লক্ষ্য করতে হবে। যদি শুধু ক্রয় মূল্য থাকে তাহলে আমরা ভ্যাট নির্ণয় করব। ক্রয়, দেখো ক্রয় ভ্যাট বা
বিক্রয় ভ্যাট যদি থাকে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে গুণন 100/15 অথবা সরাসরি 15%। 100/15 যে কথা, 15% একই কথা। তাহলে শুধু ক্রয় মূল্য বা শুধু বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় ভ্যাট অথবা বিক্রয় ভ্যাট বের করব ক্রয় মূল্য গুণন 100/15 বা 15%, বা বিক্রয় মূল্য গুণন 100/15 বা 15%। আর যদি ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ বিক্রয় বলা থাকে, ভ্যাট সহ ক্রয় কিংবা ভ্যাট সহ বিক্রয় বলা থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যাট নির্ণয় করব। লক্ষ্য করো, ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট সমান আমরা বলবো ভ্যাট সহ ক্রয় মূল্য বা ভ্যাট সহ বিক্রয় মূল্য গুণন 115/15। তাহলে ভ্যাট সহ ক্রয় কিংবা ভ্যাট সহ বিক্রয় যদি উদ্দীপকে থাকে, তাহলে আমরা ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট নির্ণয় করব। ভ্যাট সহ ক্রয় মূল্য যত টাকা থাকবে, ভ্যাট সহ ক্রয় মূল্য গুণন 115/15। বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট সহ বিক্রয় মূল্য গুণন 115/15। এখন 115/15 কেন করা হলো? কারণ অঙ্কে বলা আছে বা উদ্দীপকে বলা থাকবে ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ বিক্রয়। তাহলে আমরা জানি 15% ভ্যাট, 15% অর্থ শতকরা। তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে ভ্যাট প্রদান করা হয়েছে কত? 15 টাকা। তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য কত হলো? 15 টাকা। একই কথা যদি ভ্যাট সহ বিক্রয় থাকে, তাহলে 100 টাকা বিক্রয়, ভ্যাট আদায় করা হয়েছে 15, তাহলে ভ্যাট সহ কত? 115। সেই জন্য আমরা কি করি? 115 দিয়ে ভাগ করি। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয় বুঝতে পেরেছ যে ভ্যাট সহ ক্রয় শুধু ক্রয়, ভ্যাট সহ বিক্রয় শুধু বিক্রয় থাকলে আমরা ভ্যাট কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা ক্রয়ের ভ্যাট এবং বিক্রয়ের ভ্যাট নির্ণয় শিখলাম। এখন আমরা শিখব কোনো সম্পত্তি যদি ভ্যাট সহ ক্রয় করা হয়, সেক্ষেত্রে আমরা ভ্যাট আলাদা নির্ণয় করব কিনা আমরা পরবর্তীতে আলোচনা করব। একই সময় যে ব্যয়ের ক্ষেত্রে, ক্রয় ছাড়া অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি ভ্যাট প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বিষয়টি লিপিবদ্ধ করব। তো আমরা আজকে এই বিষয়ে জানব এবং এর জন্য তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তোমাদের বইয়ের আলোকে আমরা উদ্দীপকটা দেখি। লক্ষ্য করো, জনাব রায়হান 2020 সালের 1 মে নগদ 2 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল। মে 2, পণ্য ক্রয় 20,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। তাহলে লক্ষ্য করো, এটা শুধু ক্রয় 20,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হয়েছে। 5 তারিখ পণ্য বিক্রয় 30,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট আদায় করা হলো। তাহলে এটা শুধু বিক্রয়, ভ্যাট সহ বিক্রয় নয়, এবং 15% ভ্যাট আদায় করা হয়েছে। এরপর 8 তারিখ লক্ষ্য করো, ভ্যাট সহ পণ্য ক্রয় 48,300 টাকা। 15 তারিখ আসবাবপত্র ক্রয় 50,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। 19 তারিখে বলা হচ্ছে মনিহারি ক্রয় 4,000 টাকা, যার উপর 15% ভ্যাট প্রদান করা হলো। 23 তারিখ ভ্যাট সহ পণ্য বিক্রয় 73,600 টাকা এবং ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। এরপর আমরা দেখি 26 তারিখ 15% ভ্যাট সহ বিদ্যুৎ বিল পরিশোধ 4,600 টাকা। 30 তারিখ ভ্যাট সহ মেশিন ক্রয় 1,02,350 টাকা। ক প্রশ্ন করা হয়েছে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। খ লক্ষ্য করো, উপর্যুক্ত লেনদেনগুলোর জাবাদা দাখিলা দাও। গ মে মাসের শেষ তারিখে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তো আমরা আজকে শুরু করবো একে একে। লক্ষ্য করো, ক মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এখন ভ্যাটের পরিমাণ বলতে শুধুমাত্র ক্রয়ের ভ্যাট এবং বিক্রয়ের ভ্যাট আমরা নির্ণয় করব। আর সম্পত্তির উপর যে ভ্যাট, লক্ষ্য করো আসবাবপত্র ক্রয়ের উপর ভ্যাট প্রদান করা হয়েছে। এরপরে লক্ষ্য করো ভ্যাট সহ মেশিন ক্রয় করা হয়েছে এবং মনিহারি ক্রয় করার সময় ভ্যাট প্রদান করা হচ্ছে। এই ভ্যাট আমরা মোট ভ্যাটের পরিমাণে দেখাবো না। এর কারণ হচ্ছে যখন পণ্য ক্রয় করা হয় বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ক্রয় করা হয়, সেটা ক্রয়। সেক্ষেত্রে আমরা যে ভ্যাট দেই সেটা আমরা
যেহেতু পণ্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছি, সেক্ষেত্রে আমরা ভ্যাটটা আলাদা নির্ণয় করে দেখাবো। এবং এক্ষেত্রে ভ্যাট, সরকারকে যে ভ্যাট প্রদান করা হয় আধুনিক হিসাব বিজ্ঞানের রীতিতে এটা সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। আর যে পণ্য বিক্রি করে যে ভ্যাট আদায় করা হয় সেটা কারবারের দায় হিসাবে বিবেচনা করা হয়, কেননা এটা সরকারের পক্ষে আদায় করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দিতে হবে, সেটা বাধ্যতামূলক। সেই জন্য তাকে প্রদেয় ভ্যাট হিসাবে গণ্য করা হয়। তো এই আধুনিক হিসাব বিজ্ঞানে প্রদত্ত ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট হিসাব না লিখে ভ্যাটের জন্য আলাদা একটা হিসাব সংরক্ষণ করা হয়, যাকে বলা হয় ভ্যাট চলতি হিসাব। আমরা সেটা ভ্যাট চলতি হিসাবে লিখি। কিন্তু সম্পত্তির বেলায় সম্পত্তি যেহেতু পুনরায় বিক্রয় করা হবে না ব্যবহারের জন্য, সেহেতু সম্পত্তির ভ্যাটকে ভ্যাট চলতি হিসেবে আলাদা হিসেবে দেখানো হয় না, সম্পত্তির মোট মূল্য ভ্যাট সহ নির্ণয় করা হয়। এবং যেহেতু আমরা সম্পত্তির মোট মূল্য এটা মূলধন জাতীয় ব্যয়, সেহেতু আমরা আসবাবপত্রের সাথে যদি কোনো বা মেশিনের সাথে যে ভ্যাট যুক্ত আছে বা যে পরিমাণ ভ্যাট সহ দেওয়া হয়েছে সে ভ্যাট যুক্ত করে আমরা সম্পত্তির মোট মূল্য নির্ণয় করি। এক্ষেত্রে ভ্যাট আলাদা দেখানোর প্রয়োজন পড়ে না এবং ভ্যাট চলতি হিসাবেও সেটা আমরা দেখাবো না, বা ভ্যাট পরিমাণ যে নির্ণয় করবো সেখানেও দেখাবো না। একই কথা মণিহারি ক্রয়ের ক্ষেত্রে। মণিহারি ক্রয় যেহেতু পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে মণিহারি ক্রয় করা হচ্ছে না, সেহেতু মণিহারি একটি ব্যয় এবং এক্ষেত্রে আমরা জানি ব্যয়ের খাত হিসাব খাত, এবং এক্ষেত্রে টাকার পরিমাণ হলো মোট ব্যয়ই হচ্ছে তা আমরা লিপিবদ্ধ করব। যেহেতু আমরা মণিহারি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে নেই ব্যবহার উদ্দেশ্যে, তো এই ক্ষেত্রে 4,000 টাকা শুধু মণিহারি ক্রয়, এর উপর 15% ভ্যাট দিয়েছি। ভ্যাট নির্ণয় করে মোট মণিহারির মূল্য ধরতে হবে 4,000 প্লাস ভ্যাটের পরিমাণ। তো আমরা দেখি সেটা আজকে আমরা কিভাবে লিপিবদ্ধ করব। তো আমরা আসি ক অংশে ভ্যাটের পরিমাণ নির্ণয়। লক্ষ্য করো, ইতিপূর্বে আমি তোমাদের ভ্যাটটা লক্ষ্য করো যেভাবে এখানে আমি দেখিয়েছি। ক, নিম্নে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করা হলো, তারিখ, বিবরণ, টাকা। যেভাবে বলছিলাম পণ্য ক্রয়ের বেলা এবং বিক্রয়ের বেলায় ভ্যাটগুলো আমরা ভ্যাটের পরিমাণের ঘরে দেখাবো। সম্পত্তি এবং অন্য কোনো ব্যয়ের ক্ষেত্রে যেটা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে নয়, তার উপর যে ভ্যাট প্রদান করা হয়েছে সেটা সম্পত্তির বেলায় মূলধন জাতীয় ব্যয়, সম্পত্তির মূল্য বাড়াবে, এবং অন্য ক্রয় ছাড়া অন্য মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে সেটা ব্যয়ের অংশ হিসাবে মোট ব্যয় হিসাবে দেখাতে হবে। তো লক্ষ্য করো, 2 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 2,000 টাকা, এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। তাহলে আমরা লিখব মে 2 তারিখ, বিবরণ, টাকা 2020 মে 2, প্রদত্ত ভ্যাট 20,000 টাকা। 20,000 টাকার দেখো 15%, 100 ভাগের 15, এটা ভ্যাট সহ ক্রয় নয়, শুধু ক্রয়। সেই জন্য 100 ভাগের 15 বা 15% আমরা দেখাবো। 20,000 টাকার 15%, 100 ভাগের 15, 3,000 টাকা। লক্ষ্য করো, উদ্দীপকের 5 তারিখ পণ্য বিক্রয় 30,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট আদায় করা হলো। তাহলে একে আমরা প্রাপ্য ভ্যাট না বলে বলেছি প্রদেয় ভ্যাট। 5 তারিখ 30,000 টাকা, এটা শুধু বিক্রয় মূল্য, তাহলে এর উপর ভ্যাট আমরা আদায় করেছি। তাহলে শুধু বিক্রয় মূল্য থাকলে কি 15% বা 100 ভাগের 15, আমরা 30,000 টাকার 15% 4,500 টাকা ভ্যাট আদায় করেছি, অর্থাৎ প্রদেয় ভ্যাট 4,500 টাকা। 8 তারিখ লক্ষ্য করো, ভ্যাট সহ পণ্য ক্রয় 48,300 টাকা। ভ্যাট সহ ক্রয় অর্থাৎ 48,300 টাকার ভিতরে প্রতি 100 টাকা ক্রয় জন্য 15 টাকা ভ্যাট রয়েছে। তাহলে ভ্যাট সহ ক্রয় কত? 115 টাকা। তাই 48,300কে আমরা ভাগ করেছি কত দিয়ে? 115 দিয়ে। আর ভ্যাটের পরিমাণ কত? 15 টাকা। 15 দিয়ে গুণ করেছি, তাহলে প্রদত্ত ভ্যাটের পরিমাণ কত? 6,300 টাকা। একই রকমভাবে দেখো 23 তারিখ ভ্যাট সহ পণ্য বিক্রয় 73,600 টাকা। তাহলে ভ্যাট সহ পণ্য বিক্রয়, তাহলে 73,600 টাকা শুধু বিক্রয় নয়, ভ্যাট সহ বিক্রয়। তো ভ্যাট সহ ক্রয়ের মতোই একই রকম, বিক্রয় 100 টাকা হলে ভ্যাট 15 টাকা, তাহলে ভ্যাট সহ বিক্রয় কত? 100 যোগ 15, 115। তাই 115 দিয়ে ভাগ করেছি, 15 দিয়ে গুণ করে ভ্যাটের পরিমাণ নির্ণয় করেছি কত? 9,600 টাকা। তাহলে মোট ভ্যাটের পরিমাণ 23,400 টাকা। তা আমরা ক অংশে উত্তর পেলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ক অংশ। এরপর আমরা যাব খ অংশ, উপরিযুক্ত লেনদেনগুলোর জাবাদা দাখিলা দাও। দেখো আমরা এখন জাবাদা দাখিলা প্রস্তুত করব। আমরা ইতিপূর্বে জাবাদার নিয়ম, কিভাবে জাবাদা দাখিলা প্রদান করতে হয় সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুধু সেই জাবাদা করে দেখাবো। আমি এখানে ফাঁকা রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে জাবাদা কিভাবে করতে হবে সেটা আমরা আজকে লক্ষ্য করব, দেখব। লক্ষ্য করো, প্রথম জাবাদা আছে নগদ 2 লাখ টাকা এবং 1 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এটা তোমরা ইতিপূর্বে জেনেছো, দেখিয়েছি, তো আজকে আবার দেখাচ্ছি। নগদ
নগদান হিসাব, আচ্ছা আমরা হিসাব ডেবিট ক্রেডিট এইভাবে লিখতে পারি। আজকে আমি আধুনিক পদ্ধতিতে লিখছি, শুধু নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট লেখার প্রয়োজন নেই। যেখান থেকে আমরা ডেবিট শুরু করব একটু ডান দিক থেকে সরিয়ে গিয়ে আমরা ক্রেডিট লিখবো, তাইলেই বোঝা যাবে। তাহলে নগদান হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব, রায়হান, জনাব রায়হান। তাহলে লক্ষ্য করো, নগদ 2 লাখ টাকা সত্ত্বেদেরকে নিজে বিনিয়োগ করেছেন এবং তিনি ঋণ নিয়েছেন 1 লাখ টাকা। তাহলে মোট নগদ কত? 3 লাখ টাকা। আর ঋণ কত? 1 লাখ টাকা। আর মূলধন 2 লাখ টাকা। আমরা জানি প্রত্যেকটি জাবেদায় ব্যাখ্যা প্রদান বাধ্যতামূলক। তো ব্যাখ্যা যেহেতু সময় আমাদের কম, আমি ব্যাখ্যাটা মুখে মুখে বলছি, তারপরে তোমরা সেটা লিখে নিবে। নগদ টাকা ও ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 2 নম্বর লেনদেনটা লক্ষ্য করো, পণ্য ক্রয় 20,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। তাহলে মে মাসের 2 তারিখে আমরা জানি ক্রয় ব্যয়বাচক, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। কেন ভ্যাট চলতি হিসাব ডেবিট? কারণ ক্রয়ের ভ্যাট আমরা ভ্যাট প্রদান করেছি, তাই ভ্যাট চলতি হিসাব ডেবিট। আর কিভাবে ক্রয় করা হলো? নগদে, উল্লেখ নাই, তাহলে নগদে, নগদান হিসাব। তাহলে এক্ষেত্রে আমরা দেখি ক্রয় মূল্য কত? 20,000, এর উপর 15% ভ্যাট। ভ্যাট আমরা নির্ণয় করেছি ক অংশে, কত? 3,000 টাকা। তাহলে মোট ভ্যাট সহ মোট নগদ প্রদান করেছে কত? 30,000 টাকা। ব্যাখ্যা, ভ্যাট নগদে পণ্য ক্রয় করা হলো ও ভ্যাট প্রদান করা হলো। 5 নাম্বার দেখো, পণ্য বিক্রয় 30,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট আদায় করা হলো। তাহলে লক্ষ্য করো, পণ্য বিক্রয় করেছি, তাহলে বিক্রয় করে নগদ টাকা পাওয়া গিয়েছে এবং ভ্যাটের টাকাও নগদ আদায় করা হয়েছে। তাহলে নগদ সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে নগদান হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। ভ্যাট চলতি হিসাব কেন ক্রেডিট? কারণ বিক্রি করলে আমরা ভ্যাট আদায় করি, সেহেতু ভ্যাট কি? দায়। আমি বলছিলাম ভ্যাট এটা আয় না, কেননা ভ্যাটের টাকা কারবারের আয় হিসেবে গণ্য হয় না, এটা সরকারের পক্ষে আদায় করা হয় দায়। আমরা জানি দায় বাড়লে ক্রেডিট, তাই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে লক্ষ্য করো, বিক্রয় মূল্য এখানে 30,000 টাকা, বিক্রয় ক্রেডিট, তাই ক্রেডিট টাকার ঘরে, এবং 15% ভ্যাট আমরা ক অংশে নির্ণয় করেছি 4,500 টাকা। তাহলে মোট নগদ পাওয়া গিয়েছে কত? 34,500 টাকা। ব্যাখ্যা, নগদে পণ্য বিক্রয় করা হলো ও ভ্যাট আদায় করা হলো। এরপরে আমরা যাব 8 তারিখ, লক্ষ্য করো, ভ্যাট সহ পণ্য ক্রয় 48,300 টাকা। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় একই রকম 2 নম্বরে যেভাবে আমরা দেখেছি জাবেদা, ভ্যাট সহ ক্রয়, ক্রয় এবং ক্রয়ের ভিতরে ভ্যাট সংযুক্ত রয়েছে। আমরা যতটুকু ভ্যাট রয়েছে 115/15 দিয়ে আমরা ভ্যাট সহ ক্রয়ের ভিতরে ভ্যাটের অংশ নির্ণয় করব। আমরা ক অংশে দেখিয়েছি ভ্যাটের পরিমাণ কত? 6,300 টাকা। তাহলে 6,300 টাকা আমরা ভ্যাট সহ ক্রয় মূল্য আছে কত? 48,300 থেকে আমরা 6,300 বাদ দিব, তাহলে আমরা নিট ক্রয় মূল্য পাবো 42,000 টাকা। তাহলে ক্রয় ব্যয়বাচক, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লক্ষ্য করো, ভ্যাট সহ ক্রয় 48,300। তাহলে এর ভিতরে আমরা ভ্যাটের পরিমাণ পেয়েছি কত? 6,300। তাহলে 48,300 থেকে 6,300 বাদ দিলে ক্রয় মূল্য কত? 42,000। তাহলে নগদ পরিশোধ করেছি কত? 48,300 টাকা। ব্যাখ্যায় বলবো, ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় করা হলো। এরপর 15 তারিখ লক্ষ্য করো, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট প্রদান করো। লক্ষ্য করো, ক অংশে আমরা আসবাবপত্রের জন্য ভ্যাটের পরিমাণ আমরা লিপিবদ্ধ করিনি, কেননা আসবাবপত্র মূলধন জাতীয় ব্যয় সম্পদ। আমরা জানি সম্পত্তির মোট মূল্য নির্ণীত হয় সম্পত্তি যোগ করার পর এর সাথে আনুষঙ্গিক মূল্য, সম্পত্তির পরিবহন খরচ, সম্পত্তির সংস্থাপন ব্যয় থাকলে এবং সম্পত্তির উপর ভ্যাট ধার্য হলে। তাই এক্ষেত্রে
আসবাবপত্রের ক্রয় মূল্য 50,000 এবং 15% ভ্যাট যুক্ত করা হয়েছে। তাহলে আসবাবপত্রের মোট মূল্য নির্ণীত হবে। আসবাবপত্রের ক্রয় মূল্য এবং ভ্যাটের মূল্য একত্রে যোগ করে আমরা মোট মূল্য নির্ণয় করব। তাহলে জাবেদা হবে আসবাবপত্র হিসাব নগদান হিসাব। লক্ষ্য করো আসবাবপত্রের মূল্য 50,000, 50,000-এর 15%, তাহলে কত হয়? 5-15 75, 7,500 টাকা। তাহলে আসবাবপত্রের মূল্য কত হবে? 57,500 টাকা। তাহলে আসবাবপত্রের মোট মূল্য হবে 57,500 টাকা। এক্ষেত্রে ভ্যাটকে আমরা আলাদা দেখাবো না, জাবেদায়, কেননা এটা মূলধন জাতীয় ব্যয়। সম্পত্তির মূল্যের জন্য যে ভ্যাট প্রদান করা হয়েছে সেটা সম্পত্তির মূল্যের সাথে যুক্ত হবে। ব্যাখ্যা আমরা লিখব ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় করা হলো 57,500 টাকা। এরপরে 19 তারিখ লক্ষ্য করো, মণিহারি ক্রয় 4,000 টাকা, যার উপর 15% ভ্যাট প্রদান করা হলো। আমরা আসবাবপত্রের বেলায় যেভাবে বলেছি ঠিক একই রকমভাবে মণিহারি যেহেতু পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হচ্ছে না, মণিহারি কারবারে ব্যবহারের জন্য, তাহলে এটা আমরা ব্যয়, পুরোটা আমরা ব্যয় আগে ধরে নিই। তাহলে মণিহারি 4,000 টাকা, এর উপর 15%, 4-15 60, 600 টাকা। তাহলে মণিহারির মোট মূল্য ধরতে হবে, নির্ণয় করতে হবে 4,600 টাকা, এবং এক্ষেত্রে ভ্যাট আলাদা আসবে না। তাহলে মণিহারি হিসাব বা মণিহারি খরচ হিসাব, আমরা এটাকে খরচ হিসাবে গণ্য করি। মণিহারি খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মণিহারির মূল্য আমরা লিখব 4,600। 600 করতে গেল ভ্যাটের পরিমাণ 4,000-এর 15%, 600 টাকা। তাহলে 4,600 টাকা মণিহারি। এরপর আমরা লক্ষ্য করি 23 তারিখ, ভ্যাট সহ পণ্য বিক্রয় 73,600 টাকা এবং ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। লক্ষ্য করো এখানে দুটি বিষয় আছে, ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হয়েছে, আবার ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তাহলে এখানে দুটি ঘটনা উল্লেখ রয়েছে একই তারিখে, এই জন্য এখানে দুটি জাবেদা, আলাদা আলাদা জাবেদা প্রদান করতে হবে। প্রথমে আমরা ভ্যাট সহ বিক্রয় করেছি, তার মানে ভ্যাট বিক্রয় এবং ভ্যাট আদায় করেছি, পরবর্তীতে আবার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছি, তার জন্য আলাদা জাবেদা। তো আমরা দেখি কিভাবে। তাহলে আমরা জানি ভ্যাট সহ বিক্রয় কত? 73,600। তাহলে 73,600-এর ভিতরে বিক্রয় মূল্য এবং ভ্যাট উভয়টি রয়েছে, এবং কিভাবে বিক্রি করেছি? নগদে। তাহলে নগদ সম্পত্তি নগদান হিসাব ডেবিট, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য উদ্দীপকে দেওয়া আছে 73,600। তাহলে আমরা লিখে ফেলব 73,600, কেননা ভ্যাট এবং বিক্রয় মূল্য উভয়টি মিলেই মোট 73,600। এর মধ্যে আমরা ক অংশে ভ্যাটের পরিমাণ নির্ণয় করেছি 9,600 টাকা ক্রেডিট, 9,600 টাকা। তাহলে এর ভিতরে ভ্যাট রয়েছে কত? 9,600 টাকা। তাহলে 73,000 থেকে 9,600 বাদ দিলে আমরা নিট বিক্রয় মূল্য পাবো 64,000 টাকা। লক্ষ্য করো, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে 64,000, 9,600 কত? 73,600 টাকা। এরপরে লক্ষ্য করো, এই একই তারিখে ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। তাহলে সরকারি কোষাগারে জমা দিলাম মানে কি? ভ্যাট আমরা প্রদান করলাম সরকারকে, তাহলে তার জন্য আমরা জাবেদা দিব ভ্যাট আমরা যখন আদায় করেছি, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এখন ভ্যাট যেহেতু সরকারি কোষাগারে জমা দিচ্ছি বা পরিশোধ করছি, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট করতে হবে। ভ্যাট দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট। আর কিভাবে প্রদান করেছি কোষাগারে? নগদে। তাহলে নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? আমরা ভ্যাট কত টাকা আদায় করেছিলাম? 9,600 টাকা। তাহলে 9,600 টাকায় আমরা সরকারি কোষাগারে জমা দিয়েছি। ব্যাখ্যা, ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। 26 তারিখ, 15% ভ্যাট সহ বিদ্যুৎ বিল পরিশোধ। এখানে দেখো 15% ভ্যাট সহ বিদ্যুৎ বিল পরিশোধ 4,600। তার 4,600-এর ভিতরে ভ্যাট অলরেডি রয়েছে, তার মানে বিদ্যুৎ খরচ এবং ভ্যাট উভয়টার যোগফল 4,600। এখন বিদ্যুৎ বিল যেহেতু এটা ব্যয়, সেই জন্য এটা ভ্যাট আমরা আলাদা হিসাবে দেখাবো না, যাবে না। তাহলে ব্যয়, টোটাল ব্যয়, ভ্যাট সহটাই হচ্ছে টোটাল ব্যয়। তাহলে আমরা দেখব বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা?
4,600 টাকা। যেহেতু ভ্যাট সহ বিদ্যুৎ খরচ প্রদান করা হলো বা বিদ্যুৎ বিল প্রদান করা হলো। এরপর দেখো লাস্ট 30 তারিখ ভ্যাট সহ মেশিন ক্রয় 1,02,350। সম্পত্তি ভ্যাট সহ সম্পত্তি ক্রয়, যেটা বলছিলাম সম্পত্তি ক্রয় করা হয়েছে, এর ভিতরে ভ্যাটও আছে, মেশিনের মূল্য আছে। তাহলে ভ্যাট আমাদের আলাদা নির্ণয় করার দরকার নেই। আমরা জানি যদি মেশিনের মূল্য আলাদা থাকতো এবং ভ্যাটের মূল্য আলাদা থাকতো আমরা যোগ করে দিতাম, তারপরে সম্পত্তি বা মেশিনের মোট মূল্য নির্ণয় করতাম। এক্ষেত্রে মেশিনের মোট মূল্য ভ্যাট সহ দেওয়াই আছে 1,02,350 টাকা। তাহলে আমাদের ভ্যাট আলাদা করে দেখানোর দরকার নাই। তাহলে শুধু আমরা লিখব মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মূল্য 1,02,350 টাকা, 1,02,350 টাকা। এই হচ্ছিল আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশ, জাবেদা দাখিলা দাও। তো আমরা জাবেদা প্রদান করেছি। এখন জাবেদার যোগফল এটা নির্ণয় জরুরি না, তোমাদের উচিত তোমরা এটা যোগ করে নিতে পারো বা পরবর্তীতে বাসায় যোগ করে নিবে তোমরা। আমি যেহেতু সময় কম অন্য অংশে যাচ্ছি, কিন্তু তোমরা এখন বুঝতে পেরেছ যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট আমরা আলাদা দেখাই এবং খাত হিসাবে দেখাই জাবেদায়, কিন্তু সম্পত্তি বা ব্যয়ের ক্ষেত্রে আমরা ভ্যাট আলাদা নির্ণয় করি না, সেটা সম্পত্তির অংশ হিসেবে বা ব্যয়ের অংশ হিসেবে মোট মূল্যের সাথে আমরা যুক্ত করে দেখাই। এই ছিল দ্বিতীয় অংশ। আমরা এখন যাব তৃতীয় অংশ। মে মাসের শেষ তারিখে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ভ্যাট চলতি হিসাব একটি খতিয়ান, লক্ষ্য করো, এটা আমি আগে প্রস্তুত করে রেখেছিলাম, একটু লক্ষ্য করো। দুইভাবে করে দেখিয়েছি, একটা টি ছক, একটি চলমান জের ছক। টি ছক তোমরা গতদিন করেছো, জানো যে ভ্যাট চলতি হিসাব 8টি কলাম থাকবে টি ছকের। তারিখ বিবরণ জাবেদা টাকা, তারিখ বিবরণ জাবেদা বেশি টাকা। জাবেদায় আমরা দেখেছি যে লক্ষ্য করো, প্রথম জাবেদায় ভ্যাটের যে প্রথম জাবেদা 2 তারিখ, ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। আমরা জানি খতিয়ান, যে খতিয়ান করব ভ্যাট চলতি হিসাব যদি জাবেদায় ডেবিট হয়, ডেবিট দিকে পুস্টিং হবে, নাম আসবে ক্রেডিটেরটা। জাবেদায় যদি ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট দিকে পুস্টিং হবে, নাম আসবে ডেবিটেরটা। তাহলে লক্ষ্য করো 2 তারিখ ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে মের 2 তারিখ, তাহলে নাম আসবে নগদান হিসাব কত, 3,000 টাকা। আবার 5 তারিখ ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে নাম আসবে মের 5 তারিখ, নগদান হিসাব, ভ্যাটের পরিমাণ 4,500 টাকা। এরপরে লক্ষ্য করো 8 তারিখ ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে 8 তারিখ নগদান হিসাব, আমরা ভ্যাট নির্ণয় করেছিলাম 6,300 টাকা। আবার লক্ষ্য করো 23 তারিখ ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে নগদান হিসাব নামে 9,600 টাকা। এরপর আবার 23 তারিখ লক্ষ্য করো ভ্যাট যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছিল, সেখানে ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে পুস্টিং হবে 23 তারিখ, নগদান হিসাব 9,600 টাকা। এখন আমাদের জাবেদা থেকে খতিয়ানে পুস্টিং দেওয়া শেষ হলো। এখন আমরা উভয় খতিয়ানের টি ছকে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশের পার্থক্য নির্ণয় করব, যাকে আমরা ব্যালেন্স সিডি হিসাবে দেখাই। তাহলে ডেবিট দিকের যোগফল, যেহেতু ডেবিট দিক বড় এই খতিয়ানের, 18,900 টাকা, এবং 18,900 টাকা থেকে ক্রেডিট দিকের আমরা যোগফল বাদ দিব, তাহলে উভয় পাশের পার্থক্য 4,800 টাকা। ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি হিসাবে আমরা দেখালাম। এরপর আমরা পরের মাসের 1 তারিখ জুন 20 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে দেখালাম 4,800 টাকা। আমরা জানি সিডি ক্যারি ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে স্থানান্তরিত বা স্থানান্তরিত হইবে, আর ব্যালেন্স বিডি ব্রড ডাউন, স্থানান্তরিত হয়েছে। একই খতিয়ান আমরা টি ছকে করেছি এবং চলমান জের ছকে লক্ষ্য করে। এখন ভ্যাট চলতি হিসাব আমরা জানি চলমান জের ছকে আমরা টি ছকের মধ্যে শিরোনাম দেব, কিন্তু চলমান জের ছকের ডান দিকে হিসাবের কোড নম্বর আমরা এটা লিখে রাখবো, কারণ প্রত্যেকটি হিসাবের বাস্তব ক্ষেত্রে কোড নাম্বার থাকে, এটা আধুনিক পদ্ধতি। এখন লক্ষ্য করো কলামগুলো, তারিখ, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম মে 2 তারিখ নগদান হিসাব, একই কথা, ভ্যাট চলতি হিসাব যদি ডেবিট হয় তাহলে ডেবিট কলামে, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হলে ক্রেডিট কলামে, এবং প্রতিটি তারিখে উদ্বৃত্ত নির্ণয় করে দেখাতে হবে, প্রত্যেকটি তারিখে। এই জন্য একে বলা হচ্ছে চলমান জের। চলমান জের মানে হচ্ছে প্রতি তারিখে আমাদেরকে জের দেখাতে হবে, উদ্বৃত্ত দেখাতে হবে। তাহলে মের 2 তারিখে ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাই ডেবিট টাকার করে, ওই তারিখে ভ্যাটের কি উদ্বৃত্ত আছে, ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। 5 তারিখে আবার আমরা ভ্যাট চলতি হিসাব নামে ক্রেডিট করেছি জাবেদায়, তাহলে ক্রেডিট ঘরে কত, 4,500 টাকা। তাহলে লক্ষ্য করো আগের উদ্বৃত্ত ছিল ডেবিট, আমরা পরের তারিখে ক্রেডিট করেছি, তাহলে এখন ব্যালেন্স ডেবিট যুগ ক্রেডিট যুগ, কিন্তু ডেবিট বা ক্রেডিট যদি এরকম হয় তাহলে আমরা মাইনাস করব।
তাহলে আমার ক্রেডিট 4,500 আর ডেবিট 3,000, বিয়োগ করলে কত? 1,500। এবং কি হবে? ক্রেডিট। কেন? ক্রেডিট বড়। 1,500 ক্রেডিট উদ্বৃত্ত। 8 তারিখ লক্ষ্য করো, 8 তারিখ ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাহলে আমরা ডেবিট করেছি। এবং লক্ষ্য করো আমাদের ক্রেডিট উদ্বৃত্ত আছে 1,500 আর এখানে ডেবিট করা হয়েছে, তাহলে মাইনাস হবে কত? 4,800। আবার 23 তারিখে লক্ষ্য করো ভ্যাট চলতি হিসাব ক্রেডিট জাবেদায়, তাহলে আমরা ক্রেডিট টাকার ঘরে লিখেছি 9,600। এখন আমরা লক্ষ্য করি যে আগের উদ্বৃত্ত আছে কি? আগের তারিখে ডেবিট উদ্বৃত্ত, আর পরের তারিখ 23 তারিখ আমরা ক্রেডিট করেছি। তাহলে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিব, কত টাকা থাকে? 4,800 টাকা। তাহলে ক্রেডিট উদ্বৃত্ত, যেহেতু ক্রেডিট বড়। এরপর 23 তারিখে ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছিল যেদিন, সেদিন ভ্যাট চলতি হিসাব আমরা ডেবিট করেছি, তাই ডেবিট টাকার ঘরে নাম লিখেছি নগদান হিসাব ডেবিট টাকার ঘরে। এখন লক্ষ্য করো 23 তারিখের আগের লেনদেনের উদ্বৃত্ত আছে কত? 4,800 ক্রেডিট, আমরা ডেবিট করেছি কত? 9,600। তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিব, তাহলে যেহেতু ডেবিট বড়, তাহলে ডেবিট উদ্বৃত্ত হয়েছে কত? 4,800। তাহলে লক্ষ্য করি টি ছকে ব্যালেন্স সিটি 4,800, চলমান 4 ছকে মাসের শেষ দিন ব্যালেন্স কত? 4,800। উভয় পদ্ধতিতে একই ব্যালেন্স হবে, তবে তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবে খতিয়ান করতে পারো যদি পরীক্ষার প্রশ্নে বলা হয়, তবে দুটো পদ্ধতি তোমাদের জানা আবশ্যক। এই ছিল আজকের তোমাদের অনলাইন ক্লাস পঞ্চম পর্বের উদ্দীপক। তোমরা এই সংক্রান্ত তোমাদের বইয়ে কিছু সমস্যা অঙ্ক আছে, এক্সারসাইজ আছে, আবার কিছু উদাহরণও দেখতে পারবে এই ধরনের কিছু অঙ্ক। তোমরা এই ক্লাসটির পরে সেই উদাহরণগুলো এবং বইয়ের এক্সারসাইজগুলো করে নিবে, আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সবাইকে ধন্যবাদ।